তানসেনের সমাধির পর আমরা এখানে রেস্টুরেন্টে এলাম দুপুরে লাঞ্চ করবো বলে। কোয়ালিটি রেস্টুরেন্ট। এখানে লাঞ্চ করার পরে আমরা এখান থেকে বেরোবো। লাঞ্চ এখানে করলাম। দুদিনের গোয়ালিয়র ট্যুর কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি উজ্জয়নের পথে। তো আমরা হোটেল ছেড়ে দিচ্ছি এখন যাব গোয়ালিয়র স্টেশন, ওখান থেকে উজ্জয়ন এক্সপ্রেসে উজ্জয়ন যাব। ট্রেন আছে 6:50 অরিজিনাল টাইম, ওটা 6টায় পৌঁছবে উজ্জয়ন। ঠিক আছে, এখন স্টেশন আমি এখন আছি গোয়ালিয়র স্টেশনে। 14310 উজ্জয়ন এক্সপ্রেস একটু পরেই আসবে। আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে আছি। তো উজ্জয়ন এক্সপ্রেস করে আমরা যাব। অ্যাকচুয়ালি আমরা যাব প্রথমে ইন্ডোর থেকে যাব উজ্জয়ন। ইন্ডোরে আমাদের একটা দরকার আছে, তারপর যাব উজ্জয়ন। ওখান থেকে পাইকার আবার উজ্জয়ন থেকে ইন্ডোরে ব্যাক করে ওখান থেকে আমরা শিপ্রা এক্সপ্রেস ধরবো। তো উজ্জয়ন এক্সপ্রেসের টাইম হচ্ছে 6:50, এখন 4:30 বাজে। 20 মিনিট পরে আসবে উজ্জয়ন এক্সপ্রেস। তো গোয়ালিয়র স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি। 14310 প্ল্যাটফর্মে দিদি 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এটা আসছে ঋষিকেশ এসে গেছে ট্রেনটা। 14310 উজ্জয়ন এক্সপ্রেস ঠিক সঠিক সময়ে ছেড়ে দেবে গোয়ালিয়র, একদম সঠিক সময় ছেড়েছে। ঋষিকেশ থেকে আসছে ট্রেনটা। পথে 124 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন উজ্জয়িনী এক্সপ্রেস প্রথম স্টপেজ শিবপুরীতে এসে পৌঁছল। ট্রেন মোটামুটি 10 মিনিট লেট। মর্নিং ফ্রেন্ডস, আর 4 এপ্রিল আমরা এখন রয়েছি ইন্ডোরে। অ্যাকচুয়ালি উজ্জয়িনীতে কাল নামার কথা ছিল, কিন্তু আমরা নামিনি একটা কারণে। তো ইন্ডোরে থেকে উজ্জয়ন যাব বাই কারে। মহাকালেশ্বর মন্দির আছে দেখব। তো এখন আমরা ইন্ডোরে আছি, আমাদের হোটেল শুভশ্রীর সামনেই দাঁড়িয়ে আছি। হোটেল শুভশ্রী ভালো, হোটেলটা খারাপ না। সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে, আমি মর্নিংয়ে এসে পৌঁছেছি, ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো একটু পরে। এই হচ্ছে আমাদের ইন্ডোরের রুম। এটা জাস্ট একটা দিন থাকার জন্য, নাইট স্টে তাও করবো না, আমরা এখান থেকে বেরিয়ে যাব থাকার জন্য। মোটামুটি রুমটা এই হচ্ছে ওয়াশরুম, বাথরুম। ইন্ডোর ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক শহর। ইন্ডোরকে বলা হয় মিনি মুম্বাই। শুধু তাই নয়, ইন্ডোর টানা 6 বার ভারতের ক্লিন সিটি নাম্বার 1 হয়েছিল এবং সবথেকে পরিচ্ছন্ন শহর এই ইন্ডোর। এই ইন্ডোরেই জন্মেছিলেন সুর সংগ্রামী লতা মঙ্গেশকর, এখানেই জন্মেছিলেন বাবা ভীমরাও আম্বেদকর। এছাড়াও ইন্ডোরকে বলা হয় ফুড ক্যাপিটাল অফ সেন্ট্রাল ইন্ডিয়া। ইন্ডোরের প্রধান যে দ্রষ্টব্য স্থানগুলো আছে সেগুলো হচ্ছে রিজিওনাল পার্ক, অন্নপূর্ণা দেবী মন্দির, জৈন গ্লাস মন্দির, লালবাগ প্যালেস, রাজওয়াড়া, কৃষ্ণাবাই হোলকার ছেত্রী, খাজরানা গণেশ মন্দির। এগুলো ইন্ডোরের দ্রষ্টব্য স্থানগুলো আছে। বাট আমাদের ইন্ডোরের সাইট সিন কিছুই হবে না, পরে কোনো দিন এলে আবার নিশ্চয়ই যাব, কিন্তু আজকে ইন্ডোরের সাইট সিন আমরা করতে পারবো না। এই
হচ্ছে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা, কিন্তু ভিতরে মনে হচ্ছে ভিডিও করতে দেবে না, মোবাইল নিয়ে যেতে দেবে না, হেঁটেই যেতে হবে। এখান থেকে টোটো করে ভিতরে যাব, দেখা যাক। হর মহাদেব। চলো মন্দিরের সামনে এসছি। অ্যাকচুয়ালি 4 হুইলার এখানে ঢুকতে দেওয়া হয় না, 4 হুইলার তো অনেকটা দূরে, তারপর টোটো করে আসতে হয়, তারপর এখন হেঁটে যেতে হবে। 4 নম্বর গেটে আমরা যাচ্ছি। ভিআইপি গেটে আলাদা টিকিট না? भैया হ্যাঁ, 12টা জ্যোতির্লিঙ্গের একটা লিঙ্গ এই মহাকালেশ্বর। ঢুকবো এখন, আমরা ভিআইপি গেট দিয়ে ঢুকবো। তাড়াতাড়ি প্রচুর রোদ্রের তেজ। এখানে জুতো রাখলাম আমরা। যখন দেবতা আর অসুরের মধ্যে সমুদ্র মন্থনের সময় অমৃত নিয়ে লড়াই হয়েছিল, সেই সময় গরুড় অমৃতের কুম্ভ নিয়ে যাত্রা শুরু করলেন। তার যাত্রাপথে তার কাছ থেকে 4টি জায়গায় অমৃতের ছিটে পড়েছিল। সেই জায়গাগুলো হলো উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার আর প্রয়াগ মানে এলাহাবাদ। এই 4টি জায়গায় কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। উজ্জয়িনী তার মধ্যে অন্যতম। শিপ্রা নদীর তীরে রামঘাটে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। ভারতবর্ষে যে মোট 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, তার মধ্যে 2টি রয়েছে মধ্যপ্রদেশে। একটি হলো মহাকালেশ্বর, অন্যটি হলো ওঙ্কারেশ্বর। এই মহাকালেশ্বর মন্দিরই আমরা এখন দর্শন করব। বড়া গণেশ মন্দিরে পুজো দিয়ে এবার আমরা মহাকাল দর্শনে যাব। পুজো দেওয়া হয়ে গেছে, এবার টিকিট কেটে মহাকাল দর্শনে যাব। ভিআইপি টিকিট কাটবো। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তবে আমরা খুব নির্বিঘ্নে দেখেছি। আমরা মন্দিরের 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করে এই শ্রী বড়া গণেশ মন্দিরের পাশেই টিকিট কাউন্টারে টিকিট কিনেছিলাম এবং তারপর প্রবেশ করেছিলাম। তো এখানে প্রবেশ করতে গেলে 3ভাবে টিকিট পাওয়া যায়। একটা হচ্ছে জেনারেল দর্শন, যেটা ফ্রি, আর একটা হচ্ছে ভিআইপি দর্শন, যেটা পার হেড 250 টাকা করে, আর একটা হচ্ছে গর্ভগৃহ দর্শন, যেটা পার হেড 750 টাকা করে। আর এই গর্ভগৃহ দর্শন করতে গেলে কিন্তু ড্রেস আলাদা বাধ্যতামূলক। সাধারণ ড্রেসে এখন প্রবেশ করা যাবে না। পুরুষদের কাছে ধুতি এবং উত্তরীয়, মহিলাদের কাছে অবশ্যই শাড়ি। এই ধুতি আর উত্তরীয়টা সামনে ভাড়া পাওয়া যায় বা কিনতে পাওয়া যায়, কিন্তু শাড়িটা মহিলাদের নিজস্ব নিয়ে আসতে হবে। আর এখানে দর্শনটাই, মন্দিরের দর্শনটাই প্রধান। এখানে কিন্তু পুজো দেওয়া সম্ভব হয় না। আর গর্ভগৃহ দর্শনের ক্ষেত্রে অবশ্য শিবের মাথায় জল ঢালা যায়। জেনারেল দর্শন বা ভিআইপি দর্শনের ক্ষেত্রে শিবের মাথায় জল ঢালা যায় না। আর ভারতের একমাত্র এই জ্যোতির্লিঙ্গতেই মহাকালেশ্বরে ভস্মারতি হয়ে থাকে। আর ভারতে একমাত্র এটাই দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ। 12টা জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ এই উজ্জয়ন মহাকালেশ্বর মন্দির। আমরা দর্শন শেষ করে আমরা এখন হোটেলের দিকে যাব। ভালো দেখা হলো, দর্শন খুব ভালোই হয়েছে। লাঞ্চ করে নেবো, নিয়ে হোটেলের দিকে যাবো। আমাদের রাতে আবার ট্রেন আছে। এই হচ্ছে মধ্যকালেশ্বর মহাকাল মন্দির। চুনা মহাকাল মন্দিরে বলা হয়। অপূর্ব অপূর্ব। প্রায় মূর্তিটা 1000 বছরের পুরনো, আর এই মন্দিরটা তৈরি হয়েছে প্রায় 400 বছর আগে। ওরা জল দিতে গেল, আমি যাইনি। 10 জনে 1000 টাকা, 100 টাকা করে জল দিতে শিবের মাথায়। আমি যাইনি যদিও। ভালো। মহাকালেশ্বরের মূল মন্দিরে ভিডিও বা মোবাইল করা অ্যালাউ নেই, ফলে ভিতরকার ছবি দিতে পারলাম না। আর এই নবনির্মিত করিডোরটি অভূতপূর্ব। যেখানে স্টে করলে সন্ধ্যের পরে এখানে অবশ্যই আসা উচিত। এই করিডোরটি সাম্প্রতিককালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী উদ্বোধন করে গেছেন।
11ই অক্টোবর 2022 এটার উদ্বোধন হয়েছিল। খুব সুন্দর করিডোরটা। উজ্জয়নে মহাকাল মন্দির দর্শনের পরে আমরা এখন উজ্জয়ন ইন্ডোর রোডে এক জায়গায় দাঁড়িয়ে আমাদের লাঞ্চ করব। এটা হচ্ছে পাঞ্জাবি ধাবা। তো এখানে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আবার যাব আমরা ইন্ডোরে। তো খুব ভালো লাগলো। এবার 2029 সম্ভবত কুম্ভ মেলাটা এবার উজ্জয়নে হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে এরপরে তো ওই সময়ই আসবো। তো এখানে লাঞ্চ করবে। ফ্রন্টের দিকে অ্যাকচুয়ালি এখানে ম্যাক্সিমাম হোটেলই ভেজ, এবং ফ্রন্টের দিকটা ভেজ, পিছন দিকটা ননভেজ আছে। আমরা পিছন দিকে খাবো। ওকে, আমাদের ট্রেন আজকে রাত্রির 11টার সময় সিপ্লা এক্সপ্রেস হাওড়া। আজকেই ব্যাক করবো আমরা, কালকে পরশুদিন ভোরে সিপ্লা এক্সপ্রেস হাওড়া যাবে। এবার আবার বেরোবো আমরা। ভারতবর্ষের হৃদয় মধ্যপ্রদেশ ট্যুর আমরা আজকেই শেষ করছি। মধ্যপ্রদেশ ট্যুর শেষ করছি বললে ভুল, একটা অংশ কিছু কিছু জায়গা করলাম, শেষ করছি। আর হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। একটু পরেই আমরা স্টেশনে যাব। স্টেশনে ওখান থেকে সিপ্লা এক্সপ্রেস ধরে ডাইরেক্ট হাওড়া। ভারতবর্ষের মানচিত্রে মধ্যপ্রদেশ মধ্যখানে অবস্থিত, তাই মধ্যপ্রদেশকে হার্ট অফ ইন্ডিয়া বলা হয়। সম্পূর্ণ মধ্যপ্রদেশ ভ্রমণ করতে গেলে কমপক্ষে 20 থেকে 22 দিন সময় লাগবে। বৈচিত্র্যে ভরা এই মধ্যপ্রদেশকে যদি একবারে ঘোরা সম্ভব নাও হয়, তাহলে মধ্যপ্রদেশকে ভাগ করে নিন 3টি ভাগে। মধ্যপ্রদেশের পশ্চিম অংশ, মধ্যপ্রদেশের উত্তর অংশ, মধ্যপ্রদেশের পূর্ব অংশ। মধ্যপ্রদেশের পূর্ব অথবা পশ্চিম যে কোনো দিক থেকে যাত্রা শুরু করতে পারেন। মধ্যপ্রদেশের ভ্রমণ মধ্যপ্রদেশের পশ্চিম দিক থেকে শুরু করলে বেড়ানো জায়গাগুলো যেগুলো আছে সেগুলো হলো উজ্জয়িনী, ইন্দোর, ওঙ্কারেশ্বর, মহেশ্বর আর মান্ডু, ভোপাল। আর উত্তরাংশে রয়েছে গোয়ালিয়র, ঝাঁসি, ওরছা, খাজুরাহ। এর মধ্যে অবশ্য ঝাঁসি উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশের বর্ডারে। আর যদি পূর্ব দিক থেকে ভ্রমণ শুরু করেন, সেখানে দ্রষ্টব্য স্থানগুলো হচ্ছে বান্ধবগড়, অমরকণ্টক, জব্বলপুর, কানহা, পেঞ্চ আর পাঁচমারি। আর এই অংশের দূরত্বটা কলকাতা থেকে সবথেকে কম। যদি জব্বলপুর থেকে ভ্রমণ শুরু করেন, তাহলে হাওড়া থেকে জব্বলপুর 3টে ট্রেন আছে। একটা 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেস, যেটা দুপুর 1:10 হাওড়া থেকে ছাড়ে এবং পরের দিন দুপুর 2:05 জব্বলপুর পৌঁছায়। এছাড়া আছে 12321 হাওড়া মুম্বাই সিএসএমটি এক্সপ্রেস, যেটা 11:35 রাত্রির ছাড়ে এবং পরের দিন সন্ধে 7:20 জব্বলপুর পৌঁছায়। আর আছে সাঁতরাগাছি থেকে রাত 8:20 ছাড়ে 20828 হামসফর এক্সপ্রেস। এটা সাঁতরাগাছিতে ছাড়ে এবং এটা শুধু সপ্তাহে একদিনই ছাড়ে, সেটা হচ্ছে বুধবার। আর যদি মনে করেন উজ্জয়িনী থেকে যাত্রা শুরু করবেন, উজ্জয়িনী গিয়ে সেখান থেকে মধ্যপ্রদেশ ভ্রমণ শুরু করবেন, সেক্ষেত্রে হাওড়া থেকে সোম, বৃহস্পতি, শনিবার আছে 22912 সিপ্রা এক্সপ্রেস। সাঁতরাগাছি থেকে আছে উইকলি ভুজ এসএফ এক্সপ্রেস, যেটা 22830, ওটা শুধু শনিবারই ছাড়ে। আর কলকাতা থেকে ছাড়ে 19414 আহমেদাবাদ উইকলি এক্সপ্রেস, এটাও শনিবার ছাড়ে।
22911 শিপ্রা এক্সপ্রেস ইন্ডোর জংশন থেকে জাস্ট ছাড়লো। সঠিক সময় ছেড়েছে, 11টা 11:30 অ্যাকচুয়ালি টাইম, সঠিক সময় ছেড়েছে। টু 911 শিপ্রা এক্সপ্রেস সঠিক সময় উজ্জয়িনী এসে পৌঁছালো। যাত্রাপথের দ্বিতীয় স্টপেজ উজ্জয়িনী, সঠিক 12:55 বাজে এখন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 5 এপ্রিল। 22911 শিপ্রা এক্সপ্রেস এখন সওগড় স্টেশনে এসে দাঁড়ালো। প্রায় 473 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন বাজে প্রায় 8:15 নাগাদ। ট্রেনটা প্রায় 15 মিনিট মতন লেট আছে, তো ভালোই আসছে ট্রেনটা। কাল 6:35 এটা হাওড়া গিয়ে পৌঁছবে। 60 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন শিপ্রা এক্সপ্রেস 22911 শিপ্রা এক্সপ্রেস সাতনা জাংশন স্টেশনে এলো। এখন ট্রেনটা আধ ঘন্টা খানেক লেট আছে। ষোলোশো 42 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন বর্ধমান জংশন। পরবর্তী স্টপেজই হচ্ছে হাওড়া। এখন 1 ঘন্টা টাইম আছে। ট্রেনটা মোটে 5 মিনিট লেট আছে। প্রায় 1 সপ্তাহ ট্যুর শেষ করে আজ 6 তারিখ আমরা হাওড়া স্টেশনে প্রবেশ করছি। শিপ্রা এক্সপ্রেস 22911 শিপ্রা এক্সপ্রেস জাস্ট হাওড়ায় ঢুকছে। লাস্ট মুহূর্তে এসে প্রায় 8 ঘন্টা 35 মিনিট লেট হয়ে গেল ট্রেনটা। তো এখন এটা ইস্টার্ন রেলে কত নম্বর প্ল্যাটফর্ম? এটা হ্যাঁ 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এখান থেকে আমাদের সাউথ ইস্টার্ন রেলে যেতে হবে, সম্ভবত 13 নম্বর প্ল্যাটফর্ম। সেখান থেকে খড়গপুর যাব। ফলকনামা এক্সপ্রেস 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা এটা ধরে হাওড়া যাব, খড়গপুর যাব। মোটামুটি মধ্যপ্রদেশ ট্যুর আমাদের এখানেই শেষ। খড়গপুর গিয়ে আবার ভিডিও করব। 8:35 ফলকনামা, বাড়ি যেতে মোটামুটি 10:30 বেজে যাবে। হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস চলে এলাম আমার শহর খড়গপুরে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পারলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চেষ্টা করব পরবর্তী ব্লগগুলো আরও বেটার করা, আরও ফোকাস দিয়ে যাতে করা যায়। যাই হোক, এখন প্রায় 10:10 বাজে আমরা খড়গপুর স্টেশনে পৌঁছলাম। এবার কিছু সকাল থেকে কিছু খাওয়াইনি, টিফিন করে তারপর বাড়ির দিকে যাব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।